বর্তমান বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে হাস। ইয়েস, পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছে কক্সবাজারে এনসিপির নেতাকর্মীরা, এই একটা গুজব উঠেছিল। তারপর থেকে এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে বর্তমান সরকারের উপদেষ্টা, তার সাথেও রয়েছে হাঁস। সে নাকি হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যায়, কিন্তু নীলা মার্কেটে যদি বন্ধ পায় তাহলে সে ওয়েস্ট এন্ডে যায় হাঁসের মাংস খেতে। এরপর থেকে হাঁসের মাংস কোথায় পাওয়া যায়, হাঁসের মাংসের রেসিপি কি, কোনটা ভালো রেসিপি, কোথায় সস্তায় পাওয়া যায়, এইসব বিভিন্ন কন্টেন্টে সোশ্যাল মিডিয়া তো ভরে গিয়েছেই। মেইন স্ট্রিম মিডিয়া, প্রথম আলো বা বিভিন্ন মিডিয়া পর্যন্ত এসব বিষয় নিয়ে বিভিন্ন রকম রিলিভেন্ট টপিকে রিপোর্ট করছে, যা খুবই হাস্যকর। এখন সবচেয়ে বড় কথা যেটা, যে আসিফ মাহমুদ এত কন্ট্রোভার্সিতে কেন? ঘটনা হচ্ছে, আসিফ মাহমুদের সাথে ইশরাকের এমনি একটা গ্যাঞ্জাম চলছিল এই মেয়র আসনটা নিয়ে। তার ভিতরে আসিফ মাহমুদ যখন বলল খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে যে সে নির্বাচন করতে পারে, সে ক্ষমতার রাজনীতিতে নামতে পারে, এবং সেটা অবশ্যই তার যে গ্রামের বা তার যে উপজেলা সেই আসন থেকে না, মোটামুটি ঢাকা শহর থেকে। এরপর থেকে কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা মেশিন আরো সরব হয়েছে, এবং এটা কারণও রয়েছে। বিকজ ঢাকার মতো একটা আসনে যদি আসিফের মতো একজন প্রার্থী দাঁড়ায়, তাহলে ডেফিনেটলি সেই জায়গায় আসিফের সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অন্য যে অপোনেন্ট রয়েছে, সেটা বিএনপি হোক বা যারই হোক, তার কিন্তু সুযোগ কমে যায়। সেক্ষেত্রে ঢাকার মতো গুরুত্বপূর্ণ একটা এলাকায় একটা আসন এনসিপি নিয়ে যাবে, বা এনসিপি বা নতুন যারা রাজনীতি করতে আসছে তারা নিয়ে যাবে, সেটা অনেকেই মেনে নিতে পারে না। যার কারণে তারা বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করছে, এবং তারই অংশ হিসেবে বিভিন্ন রকম প্রোপাগান্ডা, বিভিন্ন রকম গুজব চালাচ্ছে। এটা সত্যি। কিন্তু আবার এটাও সত্যি যে আসিফ মাহমুদ বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছে। সেটা কি ইচ্ছায় নাকি অনিচ্ছায়, সেটা কিন্তু একটা দেখার বিষয়। যদি ইচ্ছায় জড়ায়, তাহলে বুঝতে হবে তার ভিতরেও এক ধরনের লোভ, ক্ষমতা কাজ করছে, এবং সেও আসলে ক্লিন ইমেজের না। কিন্তু কথা শুনলে সবাইকেই মনে হয় হাজী সাহেব। সেটা বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক বা উপদেষ্টা হোক, সবাইকে হাজী সাহেব মনে হলেও জনগণকে বলছি সাবধান থাকবেন। কিন্তু আহ, যদি আসলে সে নির্বাচনে অংশগ্রহণই করতে চায়, যদি ক্ষমতার জন্য দৌড়াতেই চায়, তাহলে এই যে উপদেষ্টা, মানে উপদেষ্টা পদে থাকা কেন, এটা নিয়ে কিন্তু অনেকে কোশ্চেন তুলছে, এবং এই কোশ্চেনটা যৌক্তিকও। বিকজ সে যখন আসলে উপদেষ্টা পদ থেকে, সে যদিও বলেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবে, কিন্তু নির্বাচনের 10 দিন আগে বা 1-2 মাস আগে সে নির্বাচনের সকল যে প্লট সাজিয়ে সে যদি আসলে ওখান থেকে রিজাইন করে, তাহলে সেটার কোনো অর্থ নেই। সেটা অনেকটা শেখ হাসিনার মতোই হয়ে যায়, যে পাতানো নির্বাচনের মতো কোশ্চেন উঠবে। সো আসিফ মাহমুদের উচিত এবার নির্বাচনে অংশগ্রহণ না করা। আর যদি নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থাকে, তাহলে আরো আগেই পদত্যাগ করা উচিত ছিল। এখন থেকে তাকে আসলে পদত্যাগ করতে দেওয়া উচিত না, এটা অলরেডি একজন বলেছে। আব্দুল নূর তুষার বলেছে আসিফ মাহমুদকে নিয়ে যে সাধারণ উপদেষ্টা কি মোটরসাইকেলের পেছনে চড়েন? চড়েন না। যখন অভিযোগ উঠলো তিনি মোটরসাইকেলের পেছনে চড়েন, তখন স্বীকার করলেন চড়েন, এবং নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। এখন এই ব্যাপারে আবার মাসুদ কামাল আরেক মজার মন্তব্য করেছে। তিনি বলেছেন, ভাই আসিফ মাহমুদ, ওয়েস্টিনে বিলটা কে দেয়, নাকি ফ্রি খান? আমাদেরও প্রশ্ন যে আসলে আসিফ মাহমুদ ওয়েস্টিনে খেতে যেতেই পারে, কিন্তু রাত 4টার সময় একা একা বাইকে করে যদি ওয়েস্টিন হোটেলে যায়, সেটা আসলে কোশ্চেন তৈরি হতেই পারে। সাধারণ জনগণ জানতে চায় তাদের এই টাকার উৎস কি। যদিও 5ই আগস্টের পরে ডক্টর ইউনুস বলেছিল প্রত্যেক উপদেষ্টা তাদের অর্থের মানে পরিপূর্ণ ব্যাখ্যা, বা তাদের অর্থের উৎস, বা তাদের সেই সময় পর্যন্ত যতগুলো অর্থ রয়েছে সেগুলো তারা রিপোর্ট জমা দিবে, কিন্তু আসলে কেউই দেয়নি। বলেছিল কেন? যাতে হচ্ছে জনগণ বুঝতে পারে যে তারা কত টাকা নিয়ে এসেছে, এবং যখন তারা উপদেষ্টা পদ থেকে সরে যাবে নির্বাচন দিয়ে, তখন তাদের কাছে কত টাকা। কিন্তু তাদের এই না দেওয়াটা তাদের এই অসততাকে আসলে প্রমাণিত করে। এখন পর্যন্ত উপদেষ্টাদের কেউ যে তাদের বিষয় সম্পত্তির কোনো রিপোর্ট দেয়নি সেই সময়ে, এর একটা মাত্র ব্যাখ্যায় যে তাদের ভিতরে কোনো রকম দূরভিসন্ধি রয়েছে, যে তারাও জানে এই সময় অনেক টাকা কামাবে, যাতে যোগ বিয়োগ করে মানুষ বলতে না পারে যে কত টাকা তারা কামিয়েছে। এইটাই একমাত্র ব্যাখ্যা, এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। এখন যদি দেয়, এখন হয়তো অনেকে ব্যাখ্যা দেবে বা অনেকে হয়তো রিপোর্ট দিবে, সেটাও কিন্তু আসলে গত 9-10 মাসে কামানোর পরে যে অ্যামাউন্ট হয়েছে সেটাই দিবে। সো ট্রান্সপারেন্সি যে বাংলাদেশে নেই, সেটা কোনো রাজনীতিবিদদের ভিতরেই নেই, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। সো রাজনীতিবিদদের আসলে বাংলাদেশে কোনো ভালো মানুষ রাজনীতিবিদ হয় না, এটাই ভাই সত্যি। যে কপালে দাগ ফেলে দিয়েছে মনে করতেছেন, সেও ভাই দুষ্ট লোক। তো বাংলাদেশের রাজনীতিবিদ ভালো বলে কেউ নাই। আর ভালো যদি কেউ থেকে থাকে বা এসে থাকে, সে আসলে ভালো থাকতে পারবে না। এটাই বাস্তব।
থ্যাংক ইউ। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবেই আমরা নতুন, নতুন কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।